পেটের মধ্যে কেমন গুড়গুড় করছে, কৌতূহল যেন ঘূর্ণিঝড়ের মতো ভোবো করে ঘুরছে। চোখ কুচকে ফেলো সারা। অয়নের কাঁধে হালকা চিমটি কেটে বলল, ভাইয়া হচ্ছেটা কি? এই অসভ্য লোকটার জন্য মা এত অস্থির হয়ে যাচ্ছে কেন? সেটা তো আমিও বুঝতে পারছি না। দাঁড়া দেখি মা কি বলেন। শাহানারা আবির্ভাবের মাথায় হাত বুলিয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো সারা আর অয়নের দিকে। হাতের ইশারায় বলল, এখানে এসো তোমরা। অয়ন সারা দুজনের দিকে ধীরে ধীরে এগিয়ে গেল শাহানারার পাশে। অয়নের হাত ধরে আবির্ভাবের পাশে দাঁড় করালো শাহানারা। কিঞ্চিত হেসে বলল, চিনতে পারছো ওকে? অয়ন মাথা উপর নিচ করে বলল, চিনি তো, উনি মিস্টার চৌধুরী, চৌধুরী গ্রুপ অ্যান্ড টেক্সটাইলের ওনার। শাহানারা কিঞ্চিত হাসলো, মৃদু স্বরে বলল, তবে ওর সাথে যে তোমাদের রক্তের সম্পর্ক আছে সেটা কি তোমরা জানো? ও তোমাদের বড় ভাই, তোদের একমাত্র ফুফি সানজানা আহসানের একমাত্র ছেলে। শাহানার কথাগুলি যেন কোনো সময় আবছায়া থেকে উঠে আসা এক চমকপ্রদ সত্য, যেটি নিস্তব্ধতার তীব্র অনুভূতির ঢেউ তুলে দেয়। সারা এবং অয়ন একে অপরের দিকে অবাক দৃষ্টিতে থাকে, যেন তারা অজানা এক পৃথিবীর দরজায় খুলে গেছে। তাদের চোখে কণ্ঠে শ্বাসের সংখ্যা আর অবিশ্বাসের মিশ্রণ। মুহূর্তের জন্য তারা থমকে যায়, সময় যেন স্থির হয়ে যায়। সারা যে দৃঢ় বিশ্বাসে পুরো জীবন অতিবাহিত করেছে, হঠাৎ তার পৃথিবীটা যেন পাল্টে গেল। ও তোদের বড় ভাই। শাহানারার মুখ থেকে এসব শব্দ ছুটে আসার পর সারা অনুভব করলো যেন মাটির নিচ থেকে এক অদৃশ্য শিকল তার হৃদয় আটকে যাচ্ছে। একসাথে এক চিরকালীন সম্পর্ক। অয়নও স্তম্ভিত। সে যেন তার অজানা অতীতে ফিরে গিয়েছে, সেই অতীত যা শুধুমাত্র কিংবদন্তি হয়ে তার মনে ঘুরে বেড়াত। সারা বারবার মনে করার চেষ্টা করছে আবসা আবসা সবকিছু। ফুপির কথা মনে থাকলেও আবির্ভাবের কথা প্রায় ভুলেই গিয়েছিল। বাসা ফুপিকে নিয়ে আলোচনা করা নিষিদ্ধ থাকায় ধীরে ধীরে মন থেকে মুছে গেছে সব। অয়ন কাঁপা কাঁপা স্বরে আবির্ভাবের দিকে তাকিয়ে পড়ল। ভাইয়া। আবির্ভাব মৃদু হেসে গানের বোঝালো, আবির্ভাবের চোখে আনন্দের অশ্র। ছোট থেকে অয়ন ছিল আবির্ভাবের নেওয়া, অথচ সেই ভাই কাছে থাকলেও পরের মতো আচরণ করতে হয়েছে। অয়ন কিছুটা এগিয়ে এসে আবির্ভাবের কোল ঘেঁষে বসল। আবির্ভাবের চোখের দিকে কিছু সময় তাকিয়ে আচমকা জাপটে জড়িয়ে ধরল। আবির্ভাব যেন প্রস্তুত ছিল এমন ঘটনার জন্য। ভাইকে বুকে শক্ত করে জড়িয়ে নিল, মাথায় হাত রেখে বলল, বড় হয়ে গেছো, এখন এইভাবে বাচ্চাদের মতো কান্না করা মানাই ভাই? অয়ন সোজা হয়ে বসে চোখের পানি মুছে নিয়ে কপট রাগ দেখিয়ে বলল, একদম ভাই বলবে না। এতদিন পরিচয় দাওনি কেন তুমি আমার ভাইয়া? সে অনেক কাহিনী ভাই, পরে কখনো বলবো। সারা তখনও স্তব্ধ, মনে মনে ভাবল, তার মানে এই লোকটা আগে থেকেই জানতো আমাদের সম্পর্কের কথা, তবুও এমন বিহেভ করেছে। মনে মনে বিড়বিড় করে বেশ কিছু গালি দিয়ে বলল, অসভ্য লোক কোথাকার। আবির্ভাব শাহানারার দিকে তাকিয়ে অভিমান স্বরে বলল, দেখছো মামুনি, তোমার মেয়ে আমাকে গালি দিচ্ছে। শাহানারা ফ্রিকুচকে তাকালো। সারা অবাকে চরম পর্যায়ে চলে গেল। এবার আপনা আপনি ঠোঁটজোড়া ফাঁকা হয়ে গেল। চোখ বড় বড় করে মনে মনে ভাবল, এই লোকটা মনের কথা বুঝতে পারে নাকি? আমি তো জোরে বলি নাই, তবুও শুনলো কি করে? তবুও বুকে এক আকাশ সাহস নিয়ে কোমরে দুই হাত ঠেকিয়ে শাহানারাকে নালিশ করে বলল, কখন গালি দিলাম আমি? তুমি নিশ্চয়ই গালি দিয়েছো। ও কি মিথ্যা বলছে নাকি? মা প্লিজ, একতরফা কথা বলবা না। আমি গালি দিয়েছি শুনেছো তোমরা? শাহানারা কিছু সময় চুপ থেকে আবির্ভাবের দিকে তাকে বলল। আবির্ভাব করুণ স্বরে বলল, সত্যি তো, আমি তো কিছু শুনলাম না। তাহলে কি আমি মিথ্যা বলছি? ও গালি দিয়েছে শুনেছি আমি। শাহানারা কঠোর দৃষ্টিতে তাকালো সারার পানে। সারা সাহসা রাগ দেখিয়ে বের হয়ে আসলো কেবিন থেকে। হাসলো আবির্ভাব, ফিরফির করে বলল, সুইটহার্ট, তুমি এমন এলোমেলো হয়ে আমার পাশে থাকলে নিজেকে কন্ট্রোল রাখা যে বড্ড দায়। ভুলভাল কিছু বলে ফেলার আগে চলে গিয়ে বেশ ভালোই কাজই করেছো। কেটে গেছে 5টা দিন। আবির্ভাবকে হসপিটাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। শাহানারা আবির্ভাবকে আহসান মঞ্জিলে নিয়ে যেতে চাইলে আবির্ভাব কিছুতেই রাজি হয় না ওখানে যেতে। এই জন্যই চৌধুরী প্যালেসে নিয়ে যাওয়া হয় তাকে।
দেখভাল করার জন্য শাহানারা অয়ন রোজ চৌধুরী প্যালেসে থেকে ঘুরে আসে। সারাও গিয়েছে কয়েকবার, তবে শাহানারার সাথে গিয়ে আবির্ভাবকে চোখের দেখাটুকু দেখেই চলে এসেছে। মায়ের সামনে উল্টো পাল্টা কথা বলে ফেলে লজ্জায় পড়তে হবে, এজন্য কথা পর্যন্ত বলেনি আবির্ভাবের সাথে। রাত গভীর হয়েছে। অয়ন আবির্ভাবের সাথে ফোনে কথা বলে রুমেই প্রবেশ করলো। ছবি সোফার পাশে ফ্লোরে হাঁটু গেড়ে বসে কিছু একটা করছিল। অয়নের দিকে চোখ পড়তে দাঁত কপাটি বের করে ক্যাবলা হেসে তড়িঘড়ি করে উঠে সোফায় বসে পড়ল। অয়ন ভ্রুকুটি নিল, সন্দেহজনিত চোখে তাকালো ছবির দিকে। ফোন চার্জে লাগিয়ে সোফার পাশে এসে দাঁড়ালো। ছবির দিকে তাকিয়ে তারা দিয়ে বলল, ওঠো, বিছানায় যাও, রাত হয়েছে, আমাকে ঘুমোতে দাও। আচমকা হি হি করে হেসে উঠল ছবি, দাঁত কপাটি বের করে বলল, আমি এখানে ঘুমাবো, আজ আপনি বিছানায় ঘুমান। বেশি কথা বলো না, ওঠো, আমার জায়গা ছাড়ো। ছবি উসখুস করছে, তবে সোফা ছেড়ে নড়ছে না এক চুলো। অয়ন ধমকে শুরু বলা, কি হলো, কথা কানে যায় না? উঠছো না কেন? খুঁটি করে বসলে কেন? আমি এখানে ঘুমাবো, সোফায় চারিদিকে আর চোখে তাকিয়ে কথাটা বলল ছবি। অয়ন তীক্ষ্ণ নজরে তাকাল ছবির দিকে, সন্দেহজনিত কঞ্চে বলল, এমন চোরের মতো এদিক ওদিক তাকাচ্ছ কেন? কি হয়েছে? উঠো তো, দেখবো আমি। ছবি কাপা কাপা স্বরে বলা, কই কিছু না তো, আপনি আমাকে চোর বললেন? বলেছে, কারণ তোমার তাকানো দেখে সেরকমই লাগছে। তুমি উঠবে নাকি আমি জোর করব? ছবি উত্তেজিত কঞ্চে বলা, একদম না, আমি উঠবো না, ডোন্ট টাচ মি, ওকে? কি বললে? ডোন্ট টাচ? তোমাকে টাচ করার জন্য আমি অয়ন মরে যাচ্ছে, আমার যৌবন জীবন সব হতাশায় শেষ হয়ে যাচ্ছে। ছবি গাল ফুলালো, সোফা ছেড়ে উঠতে গিয়ে আবারও বসে পড়ল। গম্ভীর গলায় বলল, আপনি আমাকে অপমান করলেন, আমি উঠবো না এখান থেকে, দেখি কিভাবে তুলেন। অয়নের সন্দেহ গাঢ় হলো। আচমকায় টেনে তুলল ছবির হাত, এক ঝটকায় সোফা থেকে টেনে তুলে নিচে নামালো। ছবি হাত দিয়ে মুখ ঢেকে রেখেছে, আঙুলের ফাঁক দিয়ে অয়নের দিকে তাকালো, পরপর চোখ গিলে নিল কয়েকবার, পিটপিট করে বলল, এই রে ছবি, আজ তুই শেষ। অয়ন বাবু জড়িয়ে ধরে ঘুমানোর বউটার নাজেহাল অবস্থা করে ফেলেছিল, এখন তোকে নির্ঘাত শুলে চড়াবে। রেডি হ ছবি, রেডি হ। অয়নের দৃষ্টি সোফার দিকে, কাঠিন্যের চোখ মুখ, উচ্চস্বরে থমকে বলল, ছি, এই বয়সে এসব করেছো তুমি? আমার সোফাটা নষ্ট করে ফেলেছো। ছবি রাগী কঞ্চে বলল, এই বয়সে এসব করেছি মানে কি? এক্সকিউজ মি, আপনি কি বলতে চাচ্ছেন? কি বলতে চাচ্ছি? ছেড়ে তোমার ব্যাক সাইড ভেজা আর সোফা ভেজা দেখেই সবাই যেটা বলবে সেটাই বলতে চাচ্ছে। ছবি খাড় ঘুরিয়ে পেছনে সাইডে দেখে নিয়ে আবারও সোফায় চোখ বুলালো। কিছু সময় লাগলো বুঝতে। অনেক ধারণাটা আইডিয়া করতে চোখ মুখ কুচকে ফেলো নিমিষে। কোমরে দুই হাত ছিকিয়ে পড়ল, একদম বাজে কথা বলবেন না। পানি খেতে গিয়ে হাত থেকে ছুটে গিয়ে সোফায় পড়েছে। অয়ন সুচুকল গোচালো, তীক্ষ্ণ চোখের চাহনি, গভীর গলায় বলল, সারাদিন তেরিং বেরিং করলে তেমন হবে? শান্ত থাকতে জানো না তুমি? হাত থেকে ছুটে পানি পড়লেও মেনে নিলাম, তাহলে ব্যাক সাইডে লাগলো কিভাবে? ছবি খাড় চুলকে হিরে তুলে বলল, সে তো ভেজা জায়গায় বসার কারণে ভিজে গেছে। কত মাস ভর্তি ছিলে তুমি বলো তো? কোথায়? তোমাদের জেলের সুনামধন্য হসপিটালে। মানে কি বলতে চাচ্ছেন? তুমি ঠিক যেটা বুঝেছো সেটাই বলতে চাচ্ছি। আপনি আমাকে ইনডিরেক্টলি পাগল বললেন? হুম, আমাকে কি তোমার ভীতু মনে হয়? আমি আড়ালে আবডালে কথা বলতে যাবো কেন? আমি ডিরেক্ট তোমাকে পাগল বলছি। একটা মানুষ কতটা পাগল হলে পানি ফেলে দিয়ে তার উপর বসে পড়ে। অয়নের সোজা সাপটা কথায় ছবি বেশ অকট পরিস্থিতিতেই পড়ল, চোখ মুখ শক্ত করে বলল, আপনার বাজে কথা শোনার ইচ্ছে নেই, গেলাম আমি আমার মতো। অয়ন নিজের রাগকে সংবরণ করলো, মৃদু স্বরে বলল, সোফাটা যে ভেজালে আমি এখন ঘুমাবো কোথায় শুনি? আপনি বিছানায় ঘুমান, আমি মেঝেতে ঘুমিয়ে পড়বো। হুম, তা হয় না। তুমি ঘুমাও যাও, মেঝেতে ঠান্ডা, আবার জ্বর বাঁধিয়ে চিন্তায় ফেলে দেবে। আপনার ঠান্ডা লাগবে না বুঝি? হয়েছে, তর্ক করো না, যাও বিছানায় যাও। ছবি ঠায় দাঁড়িয়ে রইল। অয়ন চবজ্ঞ উচ্চারণ করে বলল, কি হলো, কথা কানে যাচ্ছে না তোমার? যেতে বলছে না? ছবি কাপা কাপা গলায় বলল, দুজন বিছানায় ঘুমাতে পারি না আমরা। আমি বিছানার ওই দিকটাই থাকবো,
আপনি এই দিকটায়, কথা দিলাম একদম আপনার কাছাকাছি আসবো না। অয়ন ভাবলো কিছু একটা, বেশ কিছু সময় পর শান্ত স্বরে বলল, বেশ, তাহলে তাই হোক। তবে আমার কাছাকাছি আসার একদম চেষ্টা করবে না। ছবি মুখ ভিংচি কেটে বলল, বয়ে গেছে আমার আপনার কাছাকাছি আসতে। বিছানার একদম কোনা ঘেসে শুয়ে পড়ল অয়ন। ছবি ঘুমালো একদম দেয়ালে সেটে। শোয়ার পর থেকে বিড়বিড় করছে, চোখ পিটপিট করে এক মনে আওড়াচ্ছে। অয়ন আল্লাহ গো, আজকের রাতটা অন্তত আমার শোয়াটাকে মানুষের মতো করে দাও। ঘুমের মধ্যে যেন এই রাগী লোকটার থেকে নিজেকে সরিয়ে রাখতে পারি। সবরকে উচ্চারণ করে থমক সুরে বলা, তুমি কি চুপ করবে? কয়টা রাত ঘুম নেই চোখে, একটু ঘুমাতে দিবে আমায়? ছবি কেঁপে উঠল, তর্জনী আঙুল চেপে ধরল নিষ্ঠতে। বিড়বিড় করা থামিয়ে চোখ বন্ধ করে নিল। মাঝরাতে গলার কাছে হালকা উষ্ণতার স্পর্শ পেয়ে ধীরে ধীরে চোখ খুলল অয়ন। ছবির মুখটা তার ঠিক সামনে, শান্ত, গভীর ঘুমে আচ্ছন্ন কোনো অলৌকিক মাধুর্যের মুহূর্তে। চুলের কয়েকটা আলগা গোছা অয়নের গলার কাছে এসে পড়েছে, যেন ঘুমের মধ্যে ছবির অস্তিত্ব তাকে ছুঁয়ে থাকতে চায়। অয়ন চুপচাপ তাকিয়ে রইল, কোনো শব্দ নেই, কোনো প্রকাশ নেই, তবুও তার ভেতরে যেন অদ্ভুত শিহরণ দোলা দিল। ছবির উপস্থিতি তাকে অদ্ভুতভাবে পূর্ণ করে। জিম লাইটের চিমচিমে আলোয় ছবির ফর্সা মুখশ্রী পানে চেয়ে থাকলো অয়ন। বিড়বিড় করে বলল, এই মেয়ে আমাকে কিছুতেই শান্ত থাকতে দিবে না, তাই না? আমি তো চাই না তোমাকে। কোনো মেয়ের স্পর্শ আমার শরীরে লাগলে অস্বস্তি লাগে, অথচ তুমি কাছে আসলে অস্বস্তি লাগে না কেন? কেন মনে হয় তোমাকে আরো নিজের কাছে টেনে নেই? ছবি হয়তো ঘুমের মধ্যে কিছু শুনল না, তবে অনুভব করলো যেন আচমকাই মাথা রাখলো অয়নের বুকে, মুখ গুজে দিল গলায়। নিঃশ্বাসের উষ্ণতা অয়নের হৃৎপিণ্ড নাড়িয়ে দিল, যেন ঝিমঝিম শব্দ হচ্ছে। হার্টের করুণ অবস্থা যেন এখনই হয়তো হৃৎপিণ্ড চলাচল থামিয়ে দিবে। মনোযোগে বিঘ্ন করতে এদিক ওদিক চোখ বুলালো, কোনো কিছুতে শান্ত হওয়া দায়। আচমকা ছবিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল খানিক দূরে। দেয়ালে মাথা লেগে কপালে কিছুটা অংশ ফুলে উঠল তৎক্ষণাৎ। ঘুমের মধ্যে আচমকা এমন ব্যথা পেয়ে ডুকরে কেঁদে উঠল ছবি। ভেজা কঞ্চে বলল, মারলেন আমাকে? অয়ন ধমক সুরে বলল, একদম নাকা কান্না কাঁদবে না, অসভ্য মেয়ে কোথাকার। কতবার বলেছে একদম গা ঘেসবে না। ইচ্ছে করে এমন করো তুমি? পুরুষ মানুষের সংস্পর্শে থাকতে বেশ ভালো লাগে, তাই না? এত বারণ করার পর আমার কাছাকাছি আসতে একটু লজ্জা করে না তোমার? গায়ের চামড়া তো মোটা কেন, হ্যাঁ? যে তোমাকে স্ত্রী হিসেবেই মানে না, অথচ ঘুমের মধ্যে রোজ রোজ অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করো তুমি। ছবি তাকিয়েছে অয়নের দিকে, চোখ বেয়ে গড়িয়ে পড়লো নোনা জল। মনের মধ্যে হাজারো প্রশ্ন দলা পাকিয়ে যাচ্ছে। অয়ন কি তাকে চরিত্রহীন বলার চেষ্টা করছে? এক মুহূর্ত সেখানে না থেকে নিচে নেমে দাঁড়ালো, এক ছুটে গেল বেলকুনির দিকে, হাঁটু মেরে বসে ডুকরে কেঁদেই উঠল। অয়নের মাথা ফাঁকা লাগছে। বেলকুনি থেকে স্পষ্ট ছবির কান্নার আওয়াজ আসছে কানে। অস্থির হয়ে দুই হাত দ্বারা নিজের চুলের মুঠো খামচে ধরল, নিজের উপর তীব্র ক্ষোভ নিয়ে বলল, এ কি করলাম আমি? মেয়েটাকে এসব কি বলে ফেললাম? দ্রুত পায়ে নামলো বিছানা থেকে, ধীরে ধীরে এগিয়ে গেল বেলকুনির পাশে, হাঁটু গেড়ে বসলো ছবির সামনে, অনুনয় কণ্ঠে বলল, সরি, আমি আসলে তোমাকে ওভাবেই বলতে চাইনি। মুখ ফসকে বের হয়ে গেছে। প্লিজ, রাগের মাথায় কি বলেছি ওটা ধরে রেখো না। রুমে চলো প্লিজ। ছবি নাক টেনে মুখ ঘোরালো, দু শব্দ করলো না। অয়ন ফের ছবির সামনে গিয়ে বসলো, কানে হাত দিয়ে বলল, প্রমিস আর বকা দিব না, প্লিজ রুমে চলো। ছবি হেঁচকি তুলছে বারবার, অস্পষ্ট স্বরে বলল, যাব না আপনার রুমে, এইখানে থাকবো আমি। জিত করো না প্লিজ, চলো। ছবি ঠায় বসে রইল, নড়ল না এক চুল। কোনো রকম দিশে না পেয়ে এক প্রকার জোর করে ছবিকে পাজা খুলে তুলে নিল অয়ন। ছবি নামার জন্য হাত পা ছুটছে, অয়ন শুনল না ছবির কথা। সোজা এনে বসালো বিছানার ওপর, ফের উঠে গিয়ে লাইট জ্বালালো। ছবির মুখের দিকে তাকাতে চমকে উঠল, কপালের অনেকটা অংশই ফুলে গেছে। ব্যস্ত পায়ে গিয়ে বসলো ছবির পাশে, আলতোভাবে হাত রাখলো ফোলা জায়গায়, মিক কঞ্চে বলল, খুব ব্যথা পেয়েছো কে? ছবি নাক টেনে বলল, অয়ন হাত বুলিয়ে দিয়ে আচমকায় ঠোঁট ছোঁয়ালো ফোলা জায়গায়। অয়নের ঠোঁটের ছোঁয়া কেঁপে উঠল ছবি, চক্ষুতে বড় বড় হলো তৎক্ষণাৎ। অয়ন নিজের কর্মকাণ্ডে নিজের তাজ্জব বনে গেল, চমকালো ভীষণ, দ্রুত উঠে দাঁড়ালো,
ফিসফিস করে পড়ল। ছি অয়ন, তুই আজকাল কন্ট্রোলেস হয়ে যাচ্ছিস কেন? লাঠি খটখট শব্দ করে কোমর বাঁকিয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো সাহেরা বেগম। হুঙ্কার ছেড়ে ডাকলো সবাইকে। সকাল সকাল বেশ মেজাজ চটে আছে তার পছন্দের সোনার বালা জোড়া খুঁজে পাওয়া যাচ্ছে না। কয়েকবার চিৎকার করে ডাকতে আহসান পরিবারের সকল সদস্য ড্রয়িং রুমে উপস্থিত হলো। চায়না বেগম ঘুমের ঘরে ঢুলে ঢুলে শান্তা আহসানের পাশে গিয়ে দাঁড়ালো। চোখ কচলে ফিসফিস করে বলল, সকাল সকাল এই বুড়িটা আবার এমন সারের মতন চেঁচাচ্ছে কেন মেজো আপা? শান্তা আহসান চায়না বেগমের দিকে মাথা এগিয়ে দিয়ে বলল, কি জানি বুঝতে পারছি না, দাঁড়া শুনে নি। সাদেক আহসান গম্ভীর কণ্ঠে বলল, কি হয়েছে আম্মা? সায়রা বেগম রাগে খচ করে বলল, আমার ঘর থেকে তোমার বাবার দেওয়া সোনার বালা জোড়া খুঁজে পাচ্ছি না। শানারা বেগম আতকে উঠল, আতঙ্কিত কণ্ঠে শুধল, সে কি আম্মা, কোথায় রেখেছিলেন? ভালোভাবে খুঁজে দেখেছেন তো? সায়রা বেগম খ্যাক করে বলল, না আমি খুঁজি নাই, না খুঁজে হারিয়ে গিয়েছে সেইটা বলবার আইছি। শানারা চোখ ফ্লোরের দিকে নামিয়ে নিল। বেশি কথা বলে সবার সামনে আবার অপমানিত হতে হবে, তার চেয়ে চুপ করে থাকাটাই শ্রেয়। সায়রা বেগম কাঁদো কাঁদো মুখ করে তাকালো সারহার দিকে, চোখ ছোট ছোট করে বলল, তোমার রুম থেকে সোনার বালা নিবে কি? মনে করে দেখো অন্য কোথাও রেখেছো কিনা। আমার বেশ মনে আছে, আলমারিতে রাখছিলাম বালা জোড়া। আজ খুলে দেখি গয়নার বক্সে বাকি সব গহনা আছে, শুধু বালা জোড়া নেই। কিন্তু দাদিমা, তোমার রুমে তো কেউ যায় না। শান্তা আহসান সারার কথার ফুরন কিছু বললেন। সারাহ তো ঠিকই বলেছে আম্মা, আপনার ঘরে তো তেমন কেউ যায় না, তবে আপনি কাউকে যাওয়ার অনুমতি দিলে তবেই সে ঢোকে। আমার মনে হয় লাস্ট আপনার ঘরে যে ঢুকেছিল সেই আপনার বালাজোড়া হাফিস করে দিয়েছে। সায়রা ভাবুক দৃষ্টিতে তাকালো শান্তা আহসানের দিকে। শান্তা আহসানের চোখে কিঞ্চিত হাসির রেখা। সায়রা বেগম শিকুচকে তাকিয়ে বলল, আমার ঘরে শেষবারের মতো কে গিয়েছিল? কি জানি আম্মা, আপনি মনে করে দেখুন। সায়রা বেগম কিছু সময় চুপ করে থেকে সরু চোখে তাকালো ছবির দিকে। ছবি সিঁড়ির পাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। সায়রা বেগম লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে ছবির পাশে গিয়ে দাঁড়ালো। সবার নজর সায়রা বেগমের দিকে। এই মায়া, আমার বালা নিয়ে কি করেছো? বালা ফেরত দাও বলছি, না হলে এক্ষুনি বাড়ি থেকে বের করে দিব। সেদিন তোমাকেই শেষবারের মতো আমার ঘরে পাঠিয়েছিলাম মালিশের বোতল আনতে। ছবি কাঁপছে, মুখ দিয়ে যেন কথা বের হচ্ছে না, কাপা কাপা স্বরে বলল, আমি আপনার বালা নেই নাই দাদিমা। শান্তা আহসান সায়না বেগমের দিকে তাকে চোখ চিপে হাসছে। অয়ন দ্রুত পায়ে সায়রা বেগমের সামনে গিয়ে দাঁড়ালো, ব্যস্ত হয়ে বলল, এসব কি বলছো দাদিমা? ছবি তোমার বালা নিতে যাবে কেন? আর তোমার ঘরে কোথায় গয়না রাখা আছে সেটাও জানবে কি করে? অভিক সোফায় পায়ের উপর পা তুলে আরাম করে বসে ঠেস দিয়ে বলল, কোথায় আছে না, ওভাবে স্বভাব নষ্ট ফকিন্নির বাচ্চা। বাপের বাড়িতে জীবনে এসব দেখেছে নাকি? দাদিমা, তুমিও পারো বটে, যাকে তাকে ঘরে ঢোকার অনুমতি দিয়ে দাও। অভিকের গা চালানো কথা তরতরি রাগ যেন বেরিয়ে গেল অয়নের। চোখ মুখ শক্ত করে অভিকের দিকে তাকাতে শাহানারা অয়নের কাঁধে হাত রেখে চোখের ইশারায় শান্ত হতে বলল। শাহানারা সাহেরা বেগমের উদ্দেশ্যে বলল, আম্মা, আপনার কোথাও ভুল হচ্ছে। ছবি আপনার ঘরে ঢুকেছে মানে যে ও আপনার বালা নিয়েছে, এটা বাবা ঠিক হচ্ছে না আম্মা। বড় মৌমা, কতদিন কইছি তোমারে আমারে ঠিক ভুল শিখাইতে আসবে না। আমি মানুষ চিনি, এত বছর ধইরা আমার সব গহনা আলমারিতে রাখা থাকে। এতদিনে চুরি হলো না, আজ হঠাৎ চুরি হলো কেন? শান্তা আহসান সাহেরা বেগমের দিকে এগিয়ে এসে বলল, আমার মনে হয় কি আম্মা, কাউকে দোষারোপ না করে সবার ঘর চেক করে দেখলেই তো বোঝা যাবে কে চুরিটা করেছে। শান্তা আহসানের কথা সবাই সম্মতি জানালো। সাহেরা বেগম কিছু সময় চুপ থেকে বলল, ঠিক আছে, সবার ঘর খুঁজে দেখুম, যার কাছে বালা পাওয়া যাবে আজই তার শেষ দিন এই বাড়িতে। সাদেক আহসান বলল, ঠিক আছে আম্মা, আমার ঘর থেকেই শুরু করো তাহলে। কি বলছিস বড় খোকা? তোর ঘরে খুঁজতে যাব কেন? আমার ছেলেরা এমন কাজ করতে পারে না। তা বললে হবে না আম্মা, তল্লাশি যখন করবেন কারো ঘর বাদ দেওয়া যাবে না। অবশ্যই সিদ্ধান্ত নিল সবার ঘরে তল্লাশি করা হবে। একে একে সবার ঘরে তল্লাশি শেষ, কোথাও
গহনা পাওয়া যায় নাই। অভিক ঠোঁট কামড়ে বলল। সালে আহসান দীর্ঘশ্বাস ফেলেই বলল, আসলে ঘরেই তো বাকি। আমার মনে হয় ওখানে দাদিমার বালা পাওয়া যাবে। এসো সবাই অনের ঘরে তল্লাশি করব। সেটাই করো, পাওয়া যাক আর না যাক মনের সন্দেহ তো দূর হবে। অয়নের ঘরে আনাচে কানাচে বিছানার ম্যাট্রেস নিচে খোঁজার পর অভিক ছুটল আলমারির দিকে। ছবি মাথা নিচু করে দেওয়াল ছেটে দাঁড়িয়ে আছে। আলমারি জামা কাপড় ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে ফেলে ভালোভাবে খুঁজে নিল। হতাশ হয়ে আলমারির দরজাটা আটকাতেই চোখ গেল আলমারির কোনায় রাখা ব্যাগটার দিকে। হাত দিয়ে ব্যাগ বাইরে বের করে এনে ব্যাগের জিপার খুলে একে একে সব জামা কাপড় বাইরে বের করতেই ফ্লোরে ঝনঝন করে সোনার বালা জোড়া পড়ল। অবিকের মুখে বিজয়ের হাসি। চায়না বেগম, শান্তা আহসান চোখ চিপে হাসছে। অয়ন অবাক হয়ে তাকালো। সানারা আটকে উঠলো। ছবি অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে ফ্লোরের দিকে। কাপা কাপা সরে বলল, বালা আমার ব্যাগে আসলো কি করে? বিশ্বাস করুন, আপনার বালা আমি চুরি করি নাই। সি সি, শেষমেশ একটা চোরকে বিয়ে করে ঘরে তুললি দাদু ভাই। সাহেরা বেগমের উচ্চারিত বাক্যটা যেন বুকের তীরের মতো বিঁধল অয়নের। যে যার মতো কথা শুনিয়ে যাচ্ছে ছবিকে। অয়ন যেন মূর্তির মতন প্রাণহীন হয়ে পড়েছে। প্রতিবাদ করার শক্তিটুকু যেন হারিয়ে ফেলেছে। সানারা ছুটে গিয়ে সায়রা বেগমের সামনে হাত জোর করে অনুরোধ করে বলল, আম্মা কোথাও ভুল হচ্ছে, ছবি এ কাজ করতে পারে না, ও এ ধরনের মেয়ে না আম্মা। হাতে নাতে ধরা পড়ার পরও এই মেয়ের হয়ে কথা বলতে লজ্জা করছে না বড় বৌমা? এই মেয়েকে আর এক মুহূর্ত এই বাড়িতে থাকতে দিব না আমি। ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও ওকে বড় দাদু ভাই। অভিক যেন এমন কথারই অপেক্ষা ছিল। শয়তানি হাসি দিয়ে ছবির হাত চেপে ধরে বলল, চল বেরো বাড়ি থেকে। ছবি হাউমা করে কাঁদছে। অভিকের সামনে হাত জোর করে বলল, আমি চুরি করি নাই ভাইয়া, আমাকে দয়া করে বের করে দিবেন না। সানারা কাছে। অয়ন তখনও চুপচাপ দাঁড়িয়ে আছে। সারা ছুটে এসে অয়নের পাশে দাঁড়ালো। ব্যস্ত হয়ে বলল, তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? ভাইয়া ছবিকে বের করে দিচ্ছে, দয়া করে। তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? ভাইয়া ছবিকে বের করে দিচ্ছে, দয়া করে ওকে আটকাও। ছবি অভিকের পা জড়িয়ে ধরে কাঁদছে। অভিক সে দিকে তোয়াক্কা না করে ছবিকে টেনে হিসড়ে দরজার সামনে আনতে অয়ন ভস্র কঞ্চে বলল, ছবির হাত ছেড়ে দে। আর যদি না ছাড়ি? আহসান পরিবারে কোনো চোরের জায়গা নেই। এই ছোট লোকের বাচ্চাকে এখনই বের করে দেবো এখান থেকে। হাত না ছাড়লে যে হাতে ওর হাত ধরেছিস সে হাতই থাকবে না। ও যদি সত্যি সত্যি চুরি করে থাকে তাহলে আমি নিজে ওকে বের করে দেব। অভিক উচ্চস্বরে হেসে বলল, হাতে নাতে ধরা খাওয়ার পর এখনো সন্দেহ আছে নাকি? আছে। ওর ব্যাগে পাওয়া গিয়েছে, মানে ও চুরি করেছে। সেটা তো প্রমাণ হয়ে যায় না, তাই না? আগে প্রমাণ হোক, তারপর না হয় বের করে দেওয়া যাবে। অয়ন ধীরে ধীরে বালা জোড়া পাশে গিয়ে বসলো। বালা হাতে নিয়ে এপিট ওপিট ভালোভাবে দেখে সাহেরা বেগমকে প্রশ্ন ছিল, তোমার বালা তুমি ছেলের কার হাতে দিয়েছ? আমি এ বালা কখনো কাউকে স্পর্শ করতে দেই না। হাতে দেওয়া তো দূরের কথা। অয়নের মুখে ক্ষীণ হাসি। বালা হাতে নিয়েই উঠে দাঁড়ালো। ছোট কামড়ে চায়না বেগমের দিকে তাকিয়ে বলল, ছোট আম্মু, বালাটা এখানে কে রেখেছে সেটা মনে হয় তুমি ভালো বলতে পারবে, তাই না? মূর্তি সবার চোখ মুখের ধারণ পাল্টে গেল। সবার নজর আটকালো চায়না বেগমের দিকে। চায়না বেগমের হাত কাঁপছে, পা কাঁপছে। কাপা কাপা সরে পড়ল। আমি জানবো কি করে? দেখো অয়ন, আমাকে একদম দোষারোপ করবে না। নিজের বউকে বাঁচাতে গিয়ে আমার ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছো তুমি। অয়ন মুচকি হেসে বলল, চায়না এত উত্তেজিত কেন হচ্ছ? আমি কি বলেছি তুমি করেছো? বেগম এবার দমে গেল। অয়ন আবারও বলা শুরু করলো, তা দাদিমা, মুখে ফেসপ্যাক লাগানো শুরু করেছো কবে থেকে? সাহেরা বেগমের চোখ মুখ শক্ত কঠোর কঞ্চে বলল, কি যাতা বলছো? তোমার বালে এত ফেসপ্যাক লাগলো কিভাবে? আমার জানার মতো ছবি মুখে কখনো এসব লাগে না, তাহলে এসব লাগলো কোথেকে? ছোট আম্মু, একটু চোখে দেখো তো কোন ব্র্যান্ডের ফেসপ্যাক এটা। চায়না বেগম তুতলিয়ে বলল, আমি কিভাবে জানবো? ও জানো না, তাই না? ওকে, ব্যাপার না। এটা পুলিশের হাতে তুলে দিলে আসল অপরাধীকে বের করে দিতে পারবে। চায়না বেগম কাঁপছে। শান্তা আহসানের দিকে সরু চোখে তাকিয়ে বলল, মেজোপা, সত্যি কি পুলিশ বুঝে যাবে?
তোকে বলেছিলাম না সাবধানে কাজ করতে? তুই ওটাতে ফেস প্যাক লাগিয়েছিস কেন? এখন ধরা পড়লে কি হবে? ধরা পড়লে আমি বলে দিব তোমার কথাও। এটা করেছি আমি। শান্তা আহসান রাগি চোখে তাকালো, তাতে দত চেপে ফিসফিসিয়ে বলল, একদম বাজে কথা বলবি না। কি হলো ছোট আম্মু, যাবো কি পুলিশের কাছে? চায়না বেগম হাসার চেষ্টা করে বলল, ফ্যামিলির ব্যাপার নিজেরাই মিটিয়ে নিলেই হয়, পুলিশ টাকার দরকার কি? তাহলে তুমি সত্যিটা বলো সবার সামনে। কোন সত্যি? আমি কোনো সত্যি জানি না। ঠিক আছে, তাহলে পুলিশে না হয় সত্যিটা বের করে দিবে। দাদিমা পুলিশের কাছে এটা পরীক্ষা করতে দিলে তোমার কি কোনো আপত্তি আছে? চায়না বেগম ঘাড় নেড়ে বলল, না। অয়ন বালা পকেটে ভরে বাইরে বের হতে নিতেই চায়না বেগম আচমকায় চেঁচিয়ে উঠল, ভারত কঞ্চে বলল, না যেও না, আমি বলছি। অয়ন ঠোঁট টিপে হেসে বলল। বলো। চায়না বেগম শান্তা আহসানের দিকে তাকিয়ে নিল। শান্তা আহসান বলতে বারণ করছে, চায়না বেগম পাত্তা না দিয়ে মৃদু গলায় বলল, ছবি চুরি করে নাই, ওর ব্যাগে পালাটা আমি রেখেছি। সবার মাথায় যেন ভাস পড়ল। বিদ্যুৎ গতিতে তাকালো চায়না বেগমের দিকে। অভিক আর শান্তা চোখ মুখ কুচকে নিল। রাহাত আহসান এক মুহূর্ত দেরি না করে চায়না বেগমের বাহু খামচে ধরল, বজ্রকণ্ঠে থমকে পড়ল। কেন করছো এটা? জবাব দাও, না হলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। মেজো আপা আমাকে শিখিয়ে দিয়েছে, আমি মেজো আপার কথায় এটা করেছি। একের পর এক বড় সড়ো ধাক্কা খেতে হচ্ছে আহসান পরিবারের সবাইকে। শান্তা আহসান চায়না বেগমকে ধমক সুরে বলল, একদম বাজে কথা বলবি না ছোট। আমি তোকে এসব শিখিয়ে দিতে যাব কেন? বিশ্বাস করো, সবাই ওর নিজের দোষ ঢাকতে আমাকে ব্যবহার করছে এখন। সাদেক আহসান ধমকে বলল, চুপ করো সবাই, যে যার কথায় কাজটা করো না কেন। খুবই খারাপ কাজ করেছো, এর শাস্তি তোমাদের পেতেই হবে। সবাই এখন যে যার কাজে যাও, পরে এটা নিয়ে বসবো। এখন সকাল সকালে সব ঝামেলা ভালো লাগছে না আর। অয়ন দীর্ঘশ্বাস ফেলে বলল, এই বাড়িতে কখনো সঠিক বিচার হয়নি, এখনো সঠিক বিচার হবে সেটা আশা করি না। তবে এখানে ছবিকে নিয়ে আর এক মুহূর্তও থাকবো না আমি। আমার কাছে আমার স্ত্রীর সম্মানটা সবার আগে। যেখানে ওর সম্মান নেই সেখানে আমি থাকবো না। সাদেক আহসান ক্ষীণ হেসে বলল, এই মেয়েকে পুত্রবধূ হিসেবে স্বীকৃতি দিয়েছি নাকি? ওকে ওর বাবার বাসায় রেখে আসো। শাহানারা আতঙ্কিত গলায় বলল, কি সব বলছো তুমি? ওকে বাবার বাসায় রেখে আসবে কেন? ওদের বিয়ে হয়ে গেছে, এমনটা করো না প্লিজ। সাদেক আহসান শাহানার দিকে তাকিয়ে বলল, দেখেছো তুমি ওদের বিয়ে? শাহানারা কোনো জবাব দিলেন না। সত্যি তো ওদের বিয়ে চোখে দেখে নাই, কিবা বলার থাকে। আমিও দেখি নাই, বাড়ির কেউ দেখে নাই ওদের বিয়ে। এমনকি ওদের বিয়ের কোনো ডকুমেন্টসও নাই, সামাজিক কোনো স্বীকৃতি নেই। আমি এই বিয়ে মানি না। অয়ন যাও, ওকে ওর বাবার বাসায় রেখে আসো। বাবা, গ্রামের সবার সামনে ধর্মীয়ভাবে আমাদের বিয়ে হয়েছে, আমি পারি না ওকে এভাবে রেখে আসতে। আমি ওকে এই বাড়িতে রাখবো না, এখন ওর বাবার বাসায় রাখবে। কি কোথায় রাখবে সেটা তোমার ব্যাপার। সারা সাদেক আহসানের দিকে তাকিয়ে বলল, বাবা প্লিজ এমন করো না। ভাইয়া এমনিতেই অনেক দিন বাড়িতে ছিল না, এভাবে আমাদের ভাই বোনদের আলাদা করে দিও না। মামুনি, আমি কখন তোমার ভাইকে বাড়ি ছেড়ে চলে যেতে বললাম? ছবি বাড়ি থেকে একা বের হয়ে কোথায় যাবে? ও তো শহরের কোনো কিছুই চেনে না। সে ব্যবস্থা না হয় আমি করে দিব। বিয়ের আগে ছেলে মেয়েদের এক বাসায় থাকাটা ভালো দেখায় না। সারা ফু গুটিয়ে তাকালো সাদেক আহসানের দিকে। সাদেক আহসান মেয়ের প্রশ্নাত্মক দৃষ্টি দেখে হো হো করে হেসে উঠল। সাদেক আহসান গম্ভীর মানুষ, মুচকি হাসিও শেষ কবে হেসেছে সেটাও যেন ভুলে গেছে সবাই। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সাদেক আহসানের দিকে। সাদেক আহসান হাসি থামিয়ে সারার কাঁধে হাত রেখে সালে আহসানের দিকে তাকিয়েই বলল, শেষ কবে আমাদের বাসায় বিয়ের আয়োজন হয়েছে তোমার কি মনে আছে সালে? সালে আহসানের যেন সব মাথার উপর দিয়ে যাচ্ছে, বোকার মতো মাথা ঝাঁকিয়ে বলল, মনে নেই ঠিক। তাহলে এবার বিয়ের আয়োজন করো, আমি আমার ছেলেকে বিয়ে করাবো। আবার দেখো আয়োজনে কোনো ত্রুটি যেন না থাকে। সে কি ভাইজান, বউ রেখে তো আরেকটা বিয়ে করালে পুলিশ কেস হয়ে যাবে। সালে আহসানের কথায় যেন সবাই খুব
মজাই পেল। সাদেক আহসান উচ্চস্বরে আবারও হেসে উঠল, অস্পষ্ট স্বরে বলল, কে বলেছে অন্য কোথাও বিয়ে দিব? আমি আমার বৌমাকে সামাজিক স্বীকৃতি দিয়েই ঘরে তুলব।